বাঘের মন্তর ছোট গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করা যাক। ছোট গল্প বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায় বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমে উঠেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায় বাহাদুরের অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া, বাঘের মুখ ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সি ডার্মিস্টের কারখানায় বুঝে এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায় বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায় বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর পাইথন, আছে সজারু, আছে কাক বক হাঁস। এহেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলে? না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ, কই, কে? ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি? বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন? ওর শিকারযোগ বই পড়েননি? 3টি এডিশন হয়ে গেল। আসুন আলাপ করে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চালকলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাতে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারতেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছিলাম। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতি রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত ও বর্ষামুখ শ্রাবণ রাত গুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ভূতের গপ্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, কী রকম মন্ত্রতন্ত্রের? ও বাজে। একদম, আমি একেবারে অতটা যেতে রাজি নই। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটি ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার সামনে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকাডাঙ্গার ট্যাকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম। নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা সেখানটার একটা খালের মুখে। গভীর বনের মধ্য দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ। জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নেল জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকাডাঙ্গার খালে ডিঙি উঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ,
কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্যলতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্নারাতে এ বনের চেহারা কখনো দেখেনি, অন্ধকারে দেখেনি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মাতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর। কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ, বলুন। দিদিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন। অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, আহ, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণস্বরে কে বললে, বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়া দরুন ওর স্বর অশরীরী কণ্ঠস্মৃতি বলে ভ্রম হচ্ছিল বটে, এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম। কিন্তু আলো ছায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দম্ভরত অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন, এরকম বনের মধ্যে একা বসে থাকলে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না, তাও ঠিক। কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলেই আমাদের চলে। আমারে একটু নৌকায় তুলে নেবেন বাবু? কাল রানাঘাটে ট্যাকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি কোথায়? রানাঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ কিছু বলার আগে আমাদের ডিঙি মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু। ডিঙির নিয়ম তো জানেন তো, সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ রেগে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। আর এরপর কি কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দুরা কি মুসলমান, বাইরে সাজগোজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্ত্র জানি কি না তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামাচরণ বাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্ত্রে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু, আপনার দয়া, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি। তুমি সে দলের নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্ত্র আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো।
নিধিরামবাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সবসময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থা কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারী, মন্ত্রে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পিছনে কি খাটুনিটাই মশাই তাকে শিকার করতে হয়। জঙ্গল ঠেঙাও নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্ত্রে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। পাশের জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাতের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগবি মন্ত্রের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে মনের মধ্যে এই বাঘ আনার জন্যে। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরও কত কী যে বাজে গল্প। সারাদিন খেটে খুঁটে রাতে যে একটা ঘুমোবে তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তাও নয়। আমরা বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো শিকার চলবে না। বজরা আছে নদীতে, আর একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি যায় না। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চড়ুই ভাতি করতে আসনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথায় প্রতিবাদ পাশে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি থাকেন, এবং গল্প শুরু করবার সময়ে কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না, গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুজিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলছি। ডিঙি নোঙর করে সারা রাতে সেখানে থাকবার সময়ে সে রাতেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাতের আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আজ্ঞে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে কোনোদিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হতাযশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। 8 মাইল টাক দূরে একটা ফাঁকা জায়গায় আছে বনের মধ্যে, তাকে বলে হাতলা বাদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এ বনের মধ্যে দিয়ে ডিঙিয়ে ফিরবে রান্নার জিনিসপত্র আনতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এ নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গরান আর হেতালের টাইগার ফার্নের ঘর সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে 2 জন লোক, তারপর আমি, সর্বশেষ মাঝি 2 জন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক 2 জন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো? থামলেন যে?
সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বাবু বললেন, ওহ সর্বনাশ, এমন কাণ্ড কখনো! তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বলল, বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, আহা গরিব লোক, আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকের টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাঁদিকের হেতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ, তাক বাঘ অনেক কিছুই জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি না ফকির সাহেবের যে কাকে কোথায় খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যি গুণী ছিল, মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসতর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকাডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সবারই আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প বাঘের মন্তর।